কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। বুধবার দিন লোকসভা ভোটের প্রচারে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এসেছিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচার করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং সেখানে এসে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তিনি বলেছিলেন যে আদতে অনেকে নাগরিকই নন। আজকে সেই প্রশ্নের প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে উঠে এলো সিএ ইস্যু, এবং সেখানে আজকে রেড রোডে ঈদের নামাজের যে অনুষ্ঠান ছিল সেখানে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন যে তাহলে যদি যাদের ভোটে জিতে সবাই কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছে তারাই যদি নাগরিক না হয় তাহলে আগামী দিনে বিজেপিকেও নাগরিক বলে মানা হবে না। এমনটাই একটা হুঁশিয়ারির মতো শুনিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়। তার পাশাপাশি তিনি এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিভিন্ন এজেন্সি রয়েছে সেই এজেন্সি নিয়েও আক্রমণ করেছেন কেন্দ্রের শাসক দল বিজেপিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে গোটা দেশকে জেলখানা বানাতে চায় বিজেপি। যখন মুখ্যমন্ত্রী একথা বলছেন, সিবিআই ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়ে তোপ দাগছেন, ঠিক সেই সময় কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন যে সিবিআইকে আজকাল কেউ গুরুত্ব দেয় না, ট্রাফিক পুলিশকে যেমন কেউ মানে না সিবিআইকেও আজকাল কেউ মানে না। খুব স্বাভাবিকভাবেই রাজ্যের মন্ত্রীর মুখে ট্রাফিক পুলিশকে কেউ মানে না এই বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আর যখন রাজ্যের মুখ্যমন্ত্রী যার জন্য বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, আজকে সেই শেখ শাহজাহান বলছেন যে সিবিআই ইডিকে দিয়ে তদন্ত হলে সেই তদন্ত ভালো হবে। এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের বাংলা বলছেন মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। আমাদের সঙ্গে থাকা অতিথিদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রীতম দত্ত, রাজ্য বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। রয়েছেন ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায়। রয়েছেন সুস্মিতা বিশ্বাস, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাস, এবং গৌতম রায়, সিপিআই এর মুখপাত্র গৌতম রায়। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। একদম প্রথমে আমরা যে আলোচনায় যাব, নামাজেও মুখ্যমন্ত্রীর মুখে সিএ ইস্যু এবং সিএ এনআরসির পাশাপাশি অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই নামাজের অনুষ্ঠান থেকে আমরা এক প্রতিবেদনের মাধ্যমে সবার প্রথমে শোনাবো দর্শকদের। हमने एक कानून पारित किया है सीए का। ममता दीदी बंगाल के लोगों को गुमराह कर रही, ये कह रही है कि आपने एप्लीकेशन किया तो आपका नागरिकता चला जाएगा। अरे नागरिकता है ही नहीं ममता दीदी, आपको क्या मालूम है। বুধবার লোকসভা ভোটের প্রচারে বাংলায় এসে সীমান্ত এলাকা বালুরঘাটে দাঁড়িয়ে সিএ নিয়ে সরব হন অমিত শাহ। মমতাকে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি বাংলায় অনেক ভোটারই আদতে নাগরিক নন। বৃহস্পতিবার রেড রোডে ঈদের নামাজ থেকে অমিত শাহের এই বক্তব্যের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে আপনারাই থাকবেন না বলে নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা মমতার। আবার বলছে नागरिक कैसे है, तो आप पहले सोचिए कि आप नागरिक कैसे है। अगर हम नागरिक नहीं है तो आप कैसे है। जनता ने वोट दिया, आपको नागरिक बना, आपको बनाया, प्रधानमंत्री बनाया, चीफ मिनिस्टर बनाया, जिला परिषद बनाया, ग्राम सभा बनाया, पंचायत बनाया, म्यूनिसिपैलिटी बनाया, और आपको भी कहते हैं वो नागरिक क्या है, आप तो है ही नहीं। हम कहते हैं आने वाला दिन आप तो है ही नहीं। সিএ এনআরসি নয়, সম্প্রীতি ভ্রাতৃত্ব বজায় থাকুক, রেড রোডে ঈদের নামাজের অনুষ্ঠান থেকে বার্তা মুখ্যমন্ত্রীর। মাছের মাথাটা দেখছেন তো, ওটা হচ্ছে ক্যাব, আর লেজাটা হচ্ছে এনআরসি, আর মধ্যখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এটা যদি না চান, বরাবরই আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা কিন্তু এখানে আছি। আমি এখনো বলি তৃণমূল কংগ্রেসের সাথে, যদিও এখানে বলা উচিত নয়, কিন্তু ইলেকশনের সময় মনে রাখবেন ফাইট আমাদের সাথে বিজেপির। দিল্লিতে ইন্ডিয়া জোট কি করবে আমরা দেখে দেবো, কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির সাথে। একটা ভোটও যেন অন্য কোনো দলে না যায়, তৃণমূল কংগ্রেস ছাড়া। ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে কটাক্ষ বিজেপির। সিএ চালু হয়েছে, এনআরসি এখনো কোনো চালু হয়নি। মানুষকে বিভ্রান্ত করবেন না।
ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ধর্মীয় মঞ্চকে যেভাবে মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন, আজকে আমি ইসলামের যারা হত্যাকর্তা বিধাতা আছেন এই রাজ্যে, অর্থাৎ ইসলামের যারা ধর্মগুরু আছেন, তাদের কাছে আমি প্রশ্নটা তুলে দিতে চাই যে একটি ধর্মীয় মেহফিল যেখানে, সেই ধর্মীয় সভাতে একজন রাজনীতিবিদ এইভাবে কথা বলতে পারে, একজন মুখ্যমন্ত্রী কি এই কথা বলতে পারেন? ভোটের আগে সংখ্যালঘু সম্প্রদায়ের মন পেতে দিল্লির জুমলা সরকার মুসলিম নেতাদের ফোন করছে বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। রিয়া মাজির রিপোর্ট, কলকাতা টিভি। এর আগেও যেটা বারংবার বলেছেন যে নাগরিকত্ব দেওয়ার আইন সিএএ, নাগরিকত্ব কেড়ে নেওয়ার বা আটকে রাখার আইন নয় সিএএ। আমরা প্রীতম দত্ত রাজ্য বিজেপির মুখপাত্রের কাছে আসব। এটা তো বারংবারই বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সিএটা নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, এবং এই যে তৃণমূল কংগ্রেস বলছে যে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, এটা ভুল বোঝানো হচ্ছে। আপনি কি এটা অস্বীকার করেন, না আপনারা এখনো সেই অবস্থানেই রয়েছেন? না 100% উনি তো বারবার ভুল বোঝান, আর কোথায় গিয়ে ভুল বোঝাচ্ছেন যে আমি তাহলে ঠিক এই জায়গায় আমার প্রশ্নটা, অর্থাৎ আজকেও বিজেপির মুখপাত্র বলছেন নাগরিকত্ব দেওয়ার আইন, কেড়ে নেওয়ার আইন নয়, তৃণমূল কংগ্রেস ভুল বোঝাচ্ছে। কিন্তু আমরা দেখলাম বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সংসদীয় প্রার্থী শান্তনু ঠাকুর, তিনি খুব স্পষ্টভাবে বলছেন তৃণমূল কোনো সমর্থক যারা সিএ প্রতিবাদে আন্দোলন করছেন তাদেরকে কোনো নাগরিকত্ব দেওয়া হবে না। তৃণমূলের কাউকে নাগরিকত্ব নয়, তাদের নাগরিকত্বের জন্য তারা যদি আবেদন করেও সেটাকেও ভালোভাবে কড়াভাবে দেখা হবে। কে ঠিক বলছেন তাহলে? অমিত শাহ ঠিক বলছেন না শান্তনু ঠাকুর ঠিক বলছেন? একটু যদি বিশদে বলেন। কি বলেছেন তার ব্যক্তিগত ব্যাপার, তা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কিন্তু কথাটা হচ্ছে যে বারবার যেটা গভর্নমেন্ট নোটিফিকেশনে আছে এবং গভর্নমেন্টের বিবৃতি, অর্থাৎ শান্তনু ঠাকুর ভুল বলছেন, কোনো রকম নাগরিকত্ব দেওয়ার আইন আইন নয়, তো এটা দেওয়ার আইন। কিন্তু কোথায় দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী কথাটা বললেন? একটা ধর্মীয় মঞ্চে, ইসলামিক একটা মঞ্চে আমরা যে বারবার বলি এখানে সংখ্যালঘু তোষণ করেন, এবং মুখ্যমন্ত্রী সংখ্যালঘু তোষণই করে গেছেন। শুধু ভোট ব্যাংকের রাজনীতি, আজকে মুসলিম সম্প্রদায়কে ভাবতে হবে এরা কি সারা জীবন ভোট ব্যাংককেই পলিটিক্সের জন্যই ব্যবহার হয়ে আসবেন, ভাবতে হবে। তার কারণে সার্চার কমিটির রিপোর্ট আমরা দেখেছি যে আজকে সংখ্যালঘুদের কোন জায়গাটায় আছে, সংখ্যালঘুদের উনি কী করেছেন, কোন উন্নতি প্রকল্প করেছেন, কিছু করেননি। শুধু ওনাদের ভোট কিনেছেন এবং বারবার এই সম্প্রদায়কে তাতানোর চেষ্টা করেছেন। এটাকে যখন এই সিএ যখন আইনে পরিণত হয়নি তার আগে উনি বিবৃতি দিয়েছিলেন, আমরা দেখেছিলাম। তারপর 3 দিন ধরে পশ্চিমবঙ্গ কীভাবে জ্বলেছিল সেটা উনি বারবার করার চেষ্টা করছেন, একটা দাঙ্গার মতো পরিস্থিতি করার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গে শান্ত আছে, উনি শুধু সেই ভোট করে সংখ্যালঘুদের ভোট কিনতে চাইছেন, এবং এটা আজকে স্পষ্ট বলে দিয়েছেন যে ওনাদের দয়ায় উনি আজকে পশ্চিমবঙ্গে টিকে রয়েছেন। বুঝতে হবে, ভাবতে হবে এই সংখ্যালঘুদের জন্য হিন্দু মুসলিম ভাগ করে না, যখন প্রত্যেকটা টাকা আসে তখন হিন্দু মুসলিম ভাগ করে না, যখন জল আসে তখন হিন্দু মুসলিম ভাগ করে না, যখন জল আসে তখন হিন্দু মুসলিম ভাগ করে না। আপনার এই অভিযোগগুলোর উত্তর তৃণমূল দেবে। আপনি আমার দ্বিতীয় প্রশ্নটা নিন, আপনি কি এখনো, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে এই যে ধরুন শান্তনু ঠাকুর কে সেদিন দেখলাম মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন যে শান্তনু ঠাকুর থেকে শুরু করে অসীম সরকার নিজেই বলেছেন যে তিনি মানে এই সিএ এর জন্য তিনি ওই যে পোর্টালটা রয়েছে সেখানে তিনি আবেদন করবেন। আমরা জানি যে মন্ত্রী হতে গেলে নাগরিকত্ব লাগে, তো মন্ত্রী করা হলো সেটা কি না দেখে? তাহলে না, দেখুন আজকে অসীম সরকার এবং শান্তনুবাবু কি বলেছেন তাদের এটা ব্যক্তিগত ব্যাপার। আপনাদের দলের সবাই ব্যক্তিগত মন্তব্য করেন পদে থেকে, আমাদের দলের স্ট্যান্ড নয়, দলের স্ট্যান্ড আমরা যেটা যে যা খুশি বলতে পারে তার মানে তাই তো দলের স্ট্যান্ড সেটা বলে দিয়েছি আজকে শান্তনু। না সেটা তো দলের স্ট্যান্ড বুঝলাম, তার মানে আপনাদের দলের পদাধিকারীরা যারা পদাধিকারী তারা যে খুশি যা খুশি মন্তব্য করতে পারে, তাই তো? তোমার বলা হয়ে গেল, আমি বলি যে আজকে সুভাষ চক্রবর্তীও বলেছিলেন অনেক কথা গিয়ে তারাপীঠে চলে গেছিলেন, তার সাথে সিপিএম এর দলের স্ট্যান্ডের মধ্যে তফাৎ ছিল। কিন্তু কথাটা হচ্ছে যে আজকে শান্তনুবাবু কি বলেছেন বারবার বলছি, এটা আমি পরিষ্কার করে দেখিনি এবং না দেখে কেন কোন পরিপ্রেক্ষিতে উনি বলেছেন সেটা আমি মন্তব্য করতে পারবো না। আমি এখানে বিজেপির হিসাবে এসেছি, বিজেপির কি স্ট্যান্ড সেটা বলে দিলাম, আর তৃণমূলের কি স্ট্যান্ড সংখ্যালঘুদের খেপিয়ে দেওয়া, বিশেষ করে মুসলিম সম্প্রদায়দের খেপিয়ে দেওয়া। মুসলিম সম্প্রদায়ের ভাই বোনদের আজকে ভাবতে হবে পবিত্র দিনে ওনাদেরকে আজকে ওনারা কি চান পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের মাটিতে। প্রদীপ্ত, সকলকে ঈদের শুভকামনা, ঈদ মোবারক। আসলে সত্যি ভাবতে হবে, যখন 70-30 নিয়ে কথা বলা শুরু হয় 21-এর ভোটের সময়, ওরা 30 আমরা 70, বা এক্ষেত্রেও প্রীতম ভাই একই কথা বলল, নাগরিকতা নেই এই কথাটা মঞ্চে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। এটা আমি প্রীতমকে কিছু বলবো না, কারণ দলের লাইনটা তো ওকে বলতেই হবে। শান্তনু ঠাকুর দল মানেন না, হ্যাঁ, অসীম সরকার দল মানেন না, দল ব্যবস্থাও নেয় না। তার মানে মতুয়াদের কারা ব্যবহার করছে, যদি আমি ঘুরে বলি
দিলীপ ঘোষ কিছু বললে শোকস যায়, হাওড়ার সভাপতি কিছু বললে তাকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু মতুয়াদের নিয়ে কিছু বললে, তৃণমূল বিজেপি করলে তখন তাকে সরানো হয় না, ব্যক্তিগত ব্যাপার বলে এড়িয়ে যাওয়া হয়। তার মানে মতুয়াদের নিয়ে কারা রাজনীতি করছে বুঝতে হবে। আমার প্রসঙ্গ তিনটে, খুব মানে ক্ল্যারিটি রেখে তিনটে প্রশ্ন করতে চাইছি। নির্মলা সীতারামন তিনি 2020 সালের জানুয়ারি মাসে একটা বিবৃতি দিলেন এবং তারপর সেটাকে ভেরিফাই করা গেল আমাদের দেশের ওয়েবসাইটের মাধ্যমে, যে 2014 থেকে 19 3926 জনকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। 3926 জনকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে যারা ভারতের বাইরে থেকে ভারতে এসছেন। তার মধ্যে 566 জন মুসলিম, এখন কথা হচ্ছে, এবং আদনান সামিও তার মধ্যে ছিলেন, পাকিস্তান থেকে আগত আদনান সামিও তার মধ্যে ছিলেন। আমার প্রশ্ন খুব স্বাভাবিকভাবে, এই যে 2003 সালের যে আইনটা, সংশোধনী আইনটা, যেটা 55 সালের নাগরিকতা আইনকে সংশোধন করে বাজপেয়ী সরকার করলেন, সেই আইনের বলেই যদি 14 থেকে 19 অবধি আপনি 3926 জনকে নাগরিকত্ব দিতে পারেন, তাহলে কোন আইনটাকে শোধরানোর দরকার হলো? কেন? এইখানেই প্রশ্ন আসছে যে আপনি কিছু বিভাজনের রাজনীতি করছেন কিনা, এবং এই বিভাজনের রাজনীতির জন্য আপনি 3টে দেশের 6টা বা 7টা ধর্মের নাম করলেন, সেখানে মুসলিমদের রাখলেন না। আমার বক্তব্য হচ্ছে আদনান সামি ছেড়ে দিন, যদি মালালা ইউসুফ কোনোভাবে ব্রিটেনের বদলে ভারতে আসতো, আপনি তাকে অনুপ্রবেশকারী বলতেন না, আপনি তাকে বলতেন যে তিনি শরণার্থী? অনুপ্রবেশকারী আর শরণার্থীর যে সংজ্ঞা, যেটা 1946 সালের পাসপোর্ট আইন, এই সব আইনগুলো যেগুলো রয়েছে তার সংশোধন করেছেন কি সিএএ এর সঙ্গে সঙ্গে? আবার ষষ্ঠ তপশিলে আপনি 6টা মানে বিশেষ 6টা রাজ্যকে বাদও রেখেছেন, সেক্ষেত্রে আপনার কি মত? কিন্তু সেই 6টা রাজ্য তো শরণার্থীদের দ্বারা ভীষণভাবে উপদ্রিত অঞ্চল। 326 নম্বর ধারা বলছে খুব স্বাভাবিকভাবে যারা ভারতীয় নাগরিক তারাই ভোট দেবে, সেই হিসেবেই শান্তনু ঠাকুরকে, অসীম সরকারকে সবাই ভোট দিয়েছিল। অসীম সরকার রাজ্যের বিরোধী দলে রয়েছে একজন এমএলএ, আবার শান্তনু ঠাকুর জাহাজ প্রতিমন্ত্রী, যাদের দ্বারা মোদিজি প্রধানমন্ত্রিত্ব পেয়েছেন, তাহলে তারা কি আজকে তাদের পদটা থেকে সরে যাবেন? তারাও কি ফর্ম অ্যাপ্লাই করবেন যে আমরা ভারতীয় নাগরিক নয় বা নয় না? আমার বক্তব্য, ভারতীয় নাগরিকতা নেই যাদের, তাদের কি করে ভোট দেওয়ার অধিকার দিলেন? আপনি কোন জায়গায় স্ক্রিনিংটা করেছিলেন, যে স্ক্রিনিং এর ভিত্তিতে আপনি বলে দেওয়ার চেষ্টা করছেন যে আপনি নাগরিক নন? আচ্ছা বলুন, তার একটা লাস্ট তত্ত্ব 2003 থেকে 2014 79,000 কিছু মানুষকে কংগ্রেস ভারত থেকে বিতরণ করেছিল, যেটাকে 3D পলিসি বলে। এই মাইগ্রেশনকে 3D পলিসির মাধ্যমে কাজ করা হয়। একটা ডিটেকশন, অর্থাৎ কারা মাইগ্রেন্টস, সেটা ইনফিল্ট্রেটার হোক, কারা, তারপর ডিটারমিনেশন, তারা যে মাইগ্রেন্ট সেটাকে ডিটারমাইন করা হয়, তারপর ডিপোর্টেশন, অর্থাৎ পাঠিয়ে দেওয়া। 79,000-এর বেশি মানুষকে 10 বছরে পাঠিয়েছিল কংগ্রেস। মজার কথা, আপনি ভারতের ওয়েবসাইটে চলে যান, যেটা স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইট, এবং সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স, দুটোকে মিলিয়ে দেখবেন 7,000 কত মানুষকে আজ অব্দি পাঠিয়েছে। তাহলে এই যে অনুপ্রবেশে ভর্তি হয়ে যাচ্ছে, এই কথাটা কে বলছে? তাহলে কোথাও কি আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্বে যে মন্ত্রক, সে দায়িত্ব নেবে না? দেখা যাক কি উত্তর রয়েছে। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসবো এই আলোচনায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা যে আলোচনায় ছিলাম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্য আমরা শুনিয়েছি। সিএএ নিয়ে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, তার প্রেক্ষিতে শুনবো কংগ্রেস এবং বামেদের বক্তব্য। আসবো প্রথমে কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাসের কাছে। সুস্মিতা বিশ্বাস, দেখুন, আজকে এখানে বিজেপির বন্ধু এবং তৃণমূলের বন্ধু উভয়ই বলল। তার আগে সর্বাগ্রে আমি সমস্ত মানুষকে, আমাদের বাংলা তথা ভারতবর্ষের সমস্ত মানুষকে আমি জানাই ঈদ মুবারক। এবং আজকে যেই বিষয়টার উপরে যেই চর্চাটা হচ্ছে, এনআরসি এবং সিএএ তারপরে এনআরসি, মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু এটা তো ঠিক, আমরাও বারংবার বলে আসছি, সারা ভারতবর্ষে কংগ্রেস যখন আওয়াজ তুলেছিল এই সিএএ এর বিরুদ্ধে এবং এনআরসির বিরুদ্ধে, সংসদে যখন আওয়াজ তুলেছিল, এই তৃণমূল বন্ধুদেরই আমরা কিন্তু পাশে পাইনি। সেই সময় ভোটাভুটিতে, সিএএ এর ভোটাভুটিতে তারা অংশগ্রহণ না করে তাদের সাংসদরা কিন্তু ওয়াকআউট করে বেরিয়ে গেছিল। তবে আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা কথা বলবো, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা খুব একটা ভুল কিছু বলেননি। তার কারণ হচ্ছে বক্তব্যটা তিনি যেটা রেখেছেন, হয়তো মঞ্চটাকে তিনি ব্যবহার করা ঠিক করেননি। যে মঞ্চ থেকে তিনি আজকে বক্তব্যটা রেখেছেন, সেই মঞ্চটা একটা ধর্মীয় মঞ্চ, এবং সেই মঞ্চে এটা বক্তব্য রাখার জায়গা না। তবে এইটা তো ঠিক, আজকে প্রধানমন্ত্রী যে এবং অমিত শাহ যে বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, যে আজকে ভারতবর্ষের নাগরিকরা যখনই সিএএ এর জন্য অ্যাপ্লাই করবে,
তার মানে এটা বুঝতে হবে তারা নাগরিক না, তাই নাগরিকত্ব পাওয়ার জন্য তারা নাগরিকত্বের জন্য তারা অ্যাপ্লাই করছে, তার মানে তারা নাগরিক না। তাহলে কারা নাগরিক না? যাদের ভোটে আজকে প্রধানমন্ত্রী হলেন, যাদের ভোটে আজকে মন্ত্রীরা মন্ত্রী হলেন, যাদের ভোটে মুখ্যমন্ত্রী হলেন, যাদের ভোটে এমএলএ এমপি হলেন। তাহলে আমাদের এই যে রেশন কার্ড, আমাদের এই যে আধার কার্ড, এত ঘটা করে খালি দুদিন বাদে বাদে মানুষকে লাইনে দাঁড় করিয়ে রেখে শুধু লিঙ্ক করানোর চক্করে মানুষকে 900 টাকা নিয়ে নিচ্ছে একটা লিঙ্ক করাতে আধার কার্ডের সাথে, আধার কার্ডের সাথে ভোটার কার্ড, ভোটার কার্ডের সাথে রেশন কার্ড, রেশন কার্ডের সাথে প্যান কার্ড, এই যে লিঙ্ক চলছে, তাহলে এগুলো কি এগুলো ইয়ার কি হচ্ছে নাকি ছ্যাবলামি হচ্ছে, কোনটা হচ্ছে? সিপিআই মুখপাত্র গৌতম রায়, আমি বলছি যে অ্যাকচুয়ালি সবই হচ্ছে ভোটের গিমিক, আর কিচ্ছু হচ্ছে না। ভারতবর্ষটা ধর্মনিরপেক্ষ দেশ, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিচ্ছেন, তো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তো নাগরিক, দেশের নাগরিক, তো কিসের বলে যে সার্টিফিকেটগুলোর বলে বা যে দাখিলার বলে তারা দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যা যা তাদের আছে, ওই ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, সেগুলো বাকিদের যাদের আছে তারাও নাগরিক। নাগরিকত্বর প্রমাণ আজকে নতুন করে দিতে হবে না। আসল কথাটা কি? আসল কথাটা হচ্ছে দেশকে বিভাজনের একটা রাজনীতি নিয়ে চলছে বিজেপি। বেশ, তারা ধর্মনিরপেক্ষতাকে বিপন্ন করবে, যে কারণে তারা সংখ্যালঘু মানে মুসলিমদের ওখানে এন্ট্রি দিতে ভয় পায়, এনলিস্টেড করতে ভয় পায়। আর আরেকটা কথা বলে শেষ করব, যে কনস্টিটিউশনের 24 নম্বর আর্টিকেলে ছিল যে তুমি ধর্মকে ব্যবহার করতে পারবে না। ধর্মকে ব্যবহার করছেন কি করে? এটা সরকার ধর্মকে ব্যবহার করে শীর্ষ আদালতে কেস গেছে। শুধু আমি একটা লাইন শুধু জুড়বো, আজকে 1955 এ যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট ছিল, সেটা কি ক্ষতি করলো ভারতবর্ষের বুকে? আবার নতুন করে কেন সিএএনএসসি চালু করা দরকার হলো? তৃণমূল কংগ্রেস বা বাম কংগ্রেসও অনেক যুক্তি দিয়েছে, আমি আপনার উত্তর শুনতে চাই। সিএ আইন হয়ে গেছে, তো মমতা ব্যানার্জি কি বললো না বললো কিছু আসে যায় না। তো কথাটা হচ্ছে, আর এটা নিয়ে সুপ্রিম কোর্টে এনারা কেস টেস্ট করেছিল, সমস্ত ইন্ডি জোট মিলে কোনো লাভ হয়নি, সুপ্রিম কোর্ট সেটাকে খারিজ করে দিয়েছে। সুতরাং এটাকে একদম খারিজ করে, একদম খারিজ করে। হ্যাঁ বলুন অঙ্কুর দা। না, এখানে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট খারিজ করেননি, এটা বিচারাধীন রয়েছে। আপনার বক্তব্য শেষ করুন বাকিটা। হ্যাঁ, এবার বলছি যে সুপ্রিম কোর্ট এখন অবধি সেটা নিয়ে কোনো বক্তব্য দেয়নি, খারিজ না করলেও। কথাটা হচ্ছে যে যেই দেশের আইন হয়ে গেছে অলরেডি, এবং যদি আমাদের ভাই বোনেরা যারা ওই দেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে এখানে এসছে, তারা যদি নাগরিকত্ব পায়, তাহলে কেন ইন্ডিজোটের প্রবলেম হচ্ছে আমরা বুঝতে পারছি না। বারবার বলছি নাগরিকত্ব আইন কেড়ে নেওয়ার আইন নয়, দেওয়ার আইন। যাদের নেই তারাই অ্যাপ্লাই করবেন। এটা কি আপনার ব্যক্তিগত মতামত? এটা কি আপনার বিজেপির অবস্থান না ব্যক্তিগত মতামত? এটা আপনার ব্যক্তিগত মতামত না বিজেপির অবস্থান? কোনটা? এই যে আপনি যেটা বলছেন, কোনটা? এই যে আপনি যেটা বলছেন যে নাগরিকত্ব দেওয়া, নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয়। হ্যাঁ অবশ্যই দেওয়ার আইন। আবার অন্য একজন এসেও বলতে পারেন, তো আমরা আরো একবার পুরো বিষয়টা জেনে নিলাম। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনে বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। একদিকে যেমন সিএ নিয়ে আজকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সি নিয়েও আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন। তার বক্তব্য
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে জেলখানার গোটা দেশকে জেলখানা বানানোর একটা পরিকল্পনা করছে বিজেপি, ঠিক সেই সময় এই যে কেন্দ্রীয় এজেন্সি, সেই কেন্দ্রীয় এজেন্সির কে আদতে গুরুত্বই যে দিচ্ছে না তৃণমূল কংগ্রেস, তেমন কথাই বলছেন রাজ্যের মন্ত্রী, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কি বলছেন ফিরহাদ হাকিম, আমি শোনাবো দর্শকদের। এখন আর সিবিআই এর কোনো হাতটা একটু সরা দেখতে পাই না, তার কারণ ওই জুজুর ভয় একবার হয়, দুবার হয়, তিনবার হয়। এখন তো সিবিআই কে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যেন মানুষ আর মানে না, সিবিআই কে মানে। আমি প্রথমে আসবো প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে। এই যে রাজ্যের মন্ত্রী বলছেন ট্রাফিক পুলিশকে যেমন কেউ মানে না, এটা কি খুব গৌরবের বিষয়? না, গৌরবের বিষয় নয় বলেই তো উনি এটা বললেন। একদমই গৌরবের বিষয় নয় যে একটা এরকম প্রতিষ্ঠান যার উপর বিশাল ভরসা নিয়ে এসেছিলেন। মোদিজি বলেছিলেন যে আমি খাঁচার পাখিকে বার করে দেবো, মুক্ত করে দেবো, এমন মুক্ত করলেন যে যেরকম তিনি অঙ্গুলি হেলন করছেন ওই ল্যাজের মতোই, মাথা যেদিকে যাবে ল্যাজও সেদিকে ঘুরে ফিরে যাচ্ছে, ব্যাপারটা সেরকম। ইডি সিবিআই এর সাকসেস রেট নিয়ে প্রশ্ন পরে আসছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের যে সমস্ত মানুষের ওপর অত্যাচার হয়েছে বলে ইডি সিবিআই তাদের বাঁচাতে আসছে, তাদের কি বাঁচাতে পারছে? আমি একটা উদাহরণ দেব। সারদার মামলা 2013 সাল থেকে চলছে। কিছুদিন আগে মোদিজি বললেন 3100 কত কোটি টাকা ফেরত দেবেন, পুরো ভারতব্যাপী ধরলে 21 টাকা করে পার হেড পড়ছে। তাই যদি ফেরত দেওয়ার ক্ষমতা ওনার থাকেন, 10 বছর পরে যখন ইলেকশনের মধ্যে বলছেন সারদার এত লক্ষ কোটি টাকা সম্পত্তি ক্রোক করা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেন কমিশন টাকা ফেরত দেওয়া শুরু করেছিল, কোর্ট আটকে দিল, তাহলে আজ অবধি সেই টাকা কেন ফেরত দেওয়ার কোনো প্রক্রিয়া হলো না ইডি সিবিআইয়ের তরফ থেকে? তার মানে এখানেই বোঝা যাচ্ছে যে ইডি সিবিআইকে অস্ত্র করছে। দেখুন, আপের এক মন্ত্রী ত্যাগ করে চলে গেল, কারণ তার বাড়িতে কিছুদিন আগে ইডি গেছিল। সেই ইডি সিবিআই গিয়েছিল তাপস রায়ের বাড়িতে। তাপস রায় যেই ত্যাগ মানে যখন গেল, তখন শুভেন্দু অধিকারী বলল চোরেদের তো জেলেই থাকা উচিত। পরে সেই শুভেন্দু অধিকারীর মাথা থেকে গলায় মালা নিয়ে উনি বিজেপির এমএলএ এমপি ক্যান্ডিডেট হয়েছেন। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই 28 জন এখন যে গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তার মধ্যে 25 জন বিজেপিতে গিয়ে ঠান্ডা হয়ে গিয়েছেন। প্রফুল্ল প্যাটেলের নাম উঠে গিয়েছে, আর সমস্যা হবে না। আদর্শ কেলেঙ্কারির মতন এত বড় কেলেঙ্কারি চৌহান বাবু তিনি কোথায় আমি জানি না। 70,000 কোটি টাকা নিয়ে যিনি বড় বিতর্কের জায়গায় ছিলেন তিনি কোথায় আমরা সবাই দেখতে পাচ্ছি। নারায়ণ রানে থেকে শুরু করে অজিত পাওয়ার কোন জায়গায় আছে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নিশীথ প্রামাণিক কোন জায়গায় আছে? আমাদের বক্তব্য হচ্ছে যে তৃণমূলকে একটা জায়গায় ছাড়ুন, যারা অন্যায় করেছে তারা জেলে থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষকে আপনারা কোন বার্তাটা দিতে চাইছেন যে বিজেপি মানে হচ্ছে সব সাফ, তৃণমূল বা অন্যান্য বিরোধী দল মানে হচ্ছে তারা দুর্নীতির মূল আধার? আজকে দেখুন, এই সারদা নিয়ে কথা বললো, সারদা নিয়ে আমরা দেখেছি তো রাজীব কুমার, যিনি সব ওনার বিরুদ্ধে অভিযোগ যে প্রমাণ লোপাট করেছে সমস্ত সারদার হয়ে, তার যখন কাছে সিবিআই যায়, তখন মুখ্যমন্ত্রী এই ধর্নাতলা, যেটা ধর্মতলা নাম ছিল, তার নাম আজকাল ধর্নাতলা হয়ে সব ধর্না ওখানে হয়, উনি ধর্না দিয়েছিলেন যে কিছুতেই রাজীব কুমারকে গ্রেপ্তার করতে দেবেন না, উল্টোয় সিবিআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন, যেটা এখন অব্যাহত রয়েছে সব জায়গায় সেন্ট্রাল এজেন্সির বিরুদ্ধে, তাই করে এবং তারপরেও আজকে হয়েছে। আজকে কিন্তু শুরু হয়েছে, নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং সিস্টেমটা ফেরত দেওয়া নিয়ে বলেছে আমার যে ফেরত পেয়েছে মানুষ, যে অন্যায় করেছে তার শাস্তি পাবে, কিন্তু টাকা কি মানুষ ফেরত পেয়েছে? পায়নি। আরে সারদা মধ্যে দিয়ে রাখা হয়েছে, শুভেন্দু যেভাবে ব্যবহার করার কাছে সম্ভব করে তারা, কিন্তু টাকা ফেরত দেওয়া হয়নি, মানুষের উপকার হয়নি। শুভেন্দু করেছিল সিবিআই তদন্ত করার পর প্রফুল্ল প্যাটেল বিজেপিতে যোগদান করার পর প্রফুল্ল প্যাটেলকে নির্দোষ বলে এই সিবিআই দিল্লির আদালতে দাঁড়িয়ে এই 2024 সালে দাঁড়িয়ে সিবিআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে প্রফুল্ল প্যাটেল নির্দোষ, ক্লিন চিট দেওয়া হয়েছে। আমরা শুনলাম, আমি আসবো কংগ্রেসের কাছে, বুঝতে পারা গেছে বাকিদের মন্তব্য শোনার ধৈর্য রাখুন। আপনি প্রফুল্ল প্যাটেল সম্পর্কে কোনো উত্তর দিতে পারেননি, দর্শক সেটা দেখতে পেয়েছেন, আপনার কাছে উত্তর নেই। মানুষের টাকা ফেরত হয়েছে, কিন্তু 10 বছর ধরে আপনারা দায়িত্ব নিয়ে দলে নিয়েছেন সেই ব্যক্তিকে। মানুষের টাকা কি ফেরত হয়েছে?
তাহলে বিশ্বজিৎকে কেন নিয়েছিলেন দলে? যে বিশ্বজিৎ অত্যন্ত গর্বের সঙ্গে বলে, গৌরবের সঙ্গে বলে আমি আমার পরিবারের এতজনকে চাকরি দিয়েছি, তাকে কেন দলে নিয়েছিলেন? আপনার কাছে তদন্তের জন্য সহযোগিতা করার জন্য আপনি ইমিডিয়েটলি ইডিসিবির সাথে যোগাযোগ করেন। আপনারা জানেন না এই তথ্যটা, আপনারা জানেন না এই তথ্যটা, অর্থাৎ জেনে ভারতীয় জনতা পার্টি প্রফুল্ল প্যাটেলকে দলে নিচ্ছে, জেনে বিশ্বজিৎ বাবুর মতো যারা গৌরবের সঙ্গে বলেন আমি আমার পরিবারের এতজনকে চাকরি দিয়েছি তাকে দলে নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, অথচ সেখানে কোনো উত্তর নেই। আসবো গৌতম রায়ের কাছে, এই উত্তরটা দিতে পারলেন না। আপনি বলছেন আমায় তদন্ত সহযোগিতা করতে, কিন্তু ভারতীয় জনতা পার্টি তাকে দলে নিচ্ছে। গৌতম রায়ের কাছে জানতে চাইবো, আমি আসবো গৌতম রায়ের কাছে। আমার যেটা প্রশ্ন, এই যে সিবিআই কে নিয়ে রাজ্যের মন্ত্রী কথা বলছেন, কিভাবে দেখছেন এই মূল্যায়নকে? সিবিআই কে নিয়ে কিভাবে দেখছি তার আগে আমি শুধু একটা লাইনে ওয়ান লাইনের কথা বলবো। সেটা হচ্ছে বিদেশে চলে গেছেন পালিয়ে এমন একজন, তিনি বলছেন 33% আমার আর বাকি শতাংশ সব বিজেপির টাকা লুট করে দিয়েছে। আর ইলেকট্রাল বন্ড দেখলে বলে যায় যে বিজেপির অবস্থা। এখন ঘটনা হচ্ছে আপনি চলে যাচ্ছি সিবিআইতে, আপনি যেটা বলছিলেন সিবিআই এর ওপর আস্থা না থাকার কোনো কারণ নেই, কিন্তু আমার দুটো জিনিস মাথায় রাখতে হবে। কোর্ট মনিটরিং যে তদন্তগুলো হয়, সেই কোর্ট মনিটরিং তদন্তগুলো ম্যাটার আছে বলেই হয়, এবং কোর্টকে মাঝে মাঝেই মনিটরিং করতে হয়। তার কারণ হচ্ছে যে তদন্তটা দ্রুত এগোচ্ছে কিনা, কোনো জায়গায় অসুবিধা হচ্ছে কিনা। আবার এটাও ঠিক যে গভর্নমেন্টের কেন্দ্রে যারা থাকেন সরকারে বা সরকারে যারা থাকেন, পশ্চিমবঙ্গে যারা সরকারে আছে রাজ্যে, তারা এই তদন্তকারী সংস্থাগুলোকে পুলিশ অ্যান্ড দি অ্যাডমিনিস্ট্রেটিভ যে সিস্টেম আছে তাকে রাজনীতি করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফিরহাদ হাকিমের মুখে এই যে ট্রাফিক পুলিশের কথাটা শোনা একদম ভালো লাগলো না। কোনো একজন মন্ত্রী তারই সরকারের কোনো দপ্তরের এই দুরবস্থার কথা বলবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি যে বললেন সিবিআইকে কেউ ভয় পায় না, সিবিআই একবারই মানুষ ভয় পায়, তারপরে দুবার ভয় পায়, তিনবার ভয় পায়, তারপরে আর ভয় পায় না। কিন্তু কালকেই মুখ্যমন্ত্রী আর অভিষেক ব্যানার্জি বলেছেন, যেটা আমরা প্রথম থেকে বলে আসছি, যে মূল তত্ত্বের কথা, যেই বাইনারি ভিশন তৈরি করার কথা, কালকে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির মুখে শুনেছি আমরাই একমাত্র শক্তি যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। তারা আবার একথাও বলেছেন, সাথে কুণাল ঘোষ আবার বলেছেন বিজেপি নয়, আমরা সিবিআই ইডির সাথে লড়াই করছি। তার মানে সিবিআই ইডির সাথে তৃণমূলের লড়াই, তার মানে সিবিআই ইডি এবং ইনকাম ট্যাক্স এবং এনআইএ, এই যে চারটে যে শাখা, মানে এখন বলা যায় বিজেপির শাখা প্রশাখা যেটা এখন বর্তমানে তাদের সাথে লড়াই করছে, তার মানে এই দুটোর সাথে ডিফার করছে কথা। এবার আসি হচ্ছে বিজেপির কথায়। বিজেপি যখন ক্ষমতায় এসেছিল বলেছিল 15 লক্ষ টাকা মানুষকে দেবে, 2 কোটি চাকরি দেবে বছরে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী যখন জেলখানা, গোটা দেশকে জেলখানা বানাচ্ছে বিজেপি, এই অভিযোগ করছেন, তখন আমরা একদিকে শোনালাম রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য। এবার শেখ শাহজাহান সন্দেশখালী কাণ্ডে প্রধান অভিযুক্ত, তাকে আজকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে সিবিআই ইডি তদন্ত হলে কেমন হবে সেই বিষয়ে কি বলছেন শেখ শাহজাহান, আমি একবার দর্শকদের শোনাবো। কিছু বলবেন? জমি দখল নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টে। আস্থা আছে সিবিআই তদন্ত করবে। আপনি বলছিলেন জমি দখলের যে অভিযোগ আপনার বিরুদ্ধে, সেটা আপনি মিথ্যে বলছিলেন। খুব ভালো হবে সিবিআই তদন্ত হলে, খুব ভালো হবে। সিবিআই তদন্ত হলে ভালো হবে, আর ইডি তদন্ত করছে শাহজাহান, সবচেয়ে ভালো হবে। সিবিআই এবং ইডি তদন্ত হলে খুব ভালো হবে। প্রদীপ্ত মুখোপাধ্যায়, প্রতিক্রিয়া। না, কি প্রতিক্রিয়া দেবো, উনি কি বলেছেন আমি নিজেও সত্যি জানি না। তবে আমার এখান থেকে একটা ব্যঙ্গ কোথাও আমার নিজের একটা মনে হচ্ছে যে সত্যি তো সিবিআই তদন্ত হলে কি হবে, এখনো নোবেল পর্যন্ত এলো না। মানুষের যে প্রাপ্য সম্মানটুকু ছিল সারদার ক্ষেত্রে, সেই সম্মানটুকু পর্যন্ত ফেরত দিতে পারলো না। কিছু মানুষকে জেলে পড়লো, কিছু মানুষকে ছাড়লো, কিছু মানুষকে বিজেপি দলে নিল। এইভাবে যদি সিবিআই নিজের একটা অবয়ব তৈরি করে, তাহলে এই ব্যঙ্গগুলোই শুনতে হবে, এর বাইরে কি শুনতে হবে আমি বুঝতে পারছি না। সেটা তো উনি বলতে পারবেন, আমি সত্যি বুঝতে পারছি না উনি কেন বললেন এই কথাটা। কিন্তু আমার বক্তব্য সিবিআই নিয়ে খুব পরিষ্কার, যে দেখুন ভাই, যে দোষী হোক,
আপনি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিন, বিজেপির ক্ষেত্রে এক রকমের ব্যবস্থাপনা নেবেন, তৃণমূলের ক্ষেত্রে একরকম, আপের ক্ষেত্রে একরকম, এটা করবেন না। অথবা আপনি আরজেডির ক্ষেত্রে আর একরকম নেবেন, এটা হতে পারে না। যে রাজনৈতিক দলগুলো, হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে একরকম ব্যবস্থা, হিমন্ত সোরেনের বিরুদ্ধে আর এক রকম ব্যবস্থা, এ কি রাজনীতি চলছে? সিবিআই যে স্বীকার করতে পারবে, সেটাই বলছি আর কি। মানে উত্তর শুনবো না, প্রথম কথা হচ্ছে যে একজন ক্রিমিনাল সে কি বললো না বললো তা নিয়ে একদম মাথা ব্যথা নেই। আদালতের নির্দেশে তদন্ত চলছে এবং তদন্ত হবে। এই একটু আগে পবিত্র বলছিল না সারদার সাথে রোজভ্যালিরও তদন্ত চলছিল। রোজভ্যালির টাকা অলরেডি দেওয়া শুরু করেছে, নোটিফিকেশন হয়ে গেছে, ওদের দেওয়া শুরু হয়েছে। যেহেতু সারদা তদন্তে মুখ্যমন্ত্রী এবং তার পরিবার অঙ্গাঙ্গভাবে জড়িত, সেই জন্য বারবার তদন্তে বাধা সৃষ্টি করেছে। মানুষ তোমার গলার জোর আছে, বাকিদের নেমে এটা ভেবো না। বিষয়টা খুব পরিষ্কার। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অর্জুন সিং থেকে শুরু করে তারা কোন দল করত? তৃণমূল থেকে বিজেপি গেলেই সাধু। স্বাভাবিক কারণেই বিষয়টা তা না। বিষয়টা যে কোশ্চেনটাও করেছিল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ইডি, সিবিআই, এনআইএ এই সমস্ত তদন্তকারী সংস্থাগুলোর অফিসাররা যে রক্তাক্ত হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের মাটিতে, এটা আমাদের সবার লজ্জা। এক। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই তদন্তকারী সংস্থাগুলো যেন নিরপেক্ষভাবে কাজ করে, তারা যেন তাদের পলিটিক্যালাইজ দৃষ্টিভঙ্গি থেকে সরিয়ে অপরাধীকে আড়াল না করে, অপরাধকে অ্যাবসলিউটলি যারা ক্রিমিনালস তাদেরকে ক্রিমিনালের মতো চিহ্নিতকরণ করা হোক। তৃতীয় কথা হচ্ছে দোষী সাব্যস্ত করে, যেটা কনসেনসাসে আমরা বলছিলাম, যে পানিশমেন্ট যেন দেওয়া হয়, শাস্তি যেন পায়। এটা যেন কোড মনিটরিং করে বলতে না হয় কত দূর এগোচ্ছ, মাঝামাঝি এগোচ্ছ, আরেকটু তদন্ত দ্রুত করছো না কেন, মাথায় পৌঁছতে পারছো না কেন। এই ডিফারেন্স গুলো কোর্টকে কেন ডিফারেন্সিয়েট করতে হচ্ছে? তদন্তটা নিরপেক্ষ হচ্ছে না। এই যে দুর্নীতি নিয়ে যে প্রশ্ন উঠছে, আমি কংগ্রেসের কাছে প্রশ্ন, জিটিএর শিক্ষক নিয়োগ মামলা এবার রাজ্য সরকারের পক্ষ থেকেও একটা এফআইআর করা হয়েছে এবং সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামটা উঠে আসছে। আপনি নিজেও একজন শিক্ষিকা, কিভাবে দেখছেন যে এই যে শিক্ষা মানে জিটিএর যে পাহাড়ে যে নিয়োগ হয়েছে, সেই নিয়োগেও বেশ কিছু দুর্নীতির অভিযোগ আমরা বিরোধী দলনেতার মুখেও শুনেছিলাম। এবার সেটা মান্যতা পেল এবং প্রাক্তন শিক্ষামন্ত্রীর নামটা রাজ্যের যে এফআইআর, সেই এফআইআরে উঠে এলো। এটা কি মানে রাজ্য সরকার মান্যতা দিল বলে মনে করেন? আমার একটাই জিনিস মনে হয় যে রাজ্য সরকার মান্যতা দিল কি দিল না এটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে এই জায়গাটায় যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দপ্তরে দুর্নীতি হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং রাজ্য সরকারের কেউ কোনো মন্ত্রী, কোনো পদাধিকারী তারা নিজেরাও জানেন যে এই দুর্নীতিটা হয়েছে এবং তারা কোনো না কোনো জায়গায় সেটাকে এনরোজও করে নিচ্ছে যে দুর্নীতি হয়েছে, তারা নিজেরাও জানেন। এবং মুখ্যমন্ত্রী তিনি বলছেন তিনি কিচ্ছু জানতেন না, তিনি সব জানতেন। দুর্নীতিগুলো প্রত্যেকটা লেভেলে হয়েছে, প্রত্যেকটা দপ্তরে হয়েছে। আজকে যে সব ছেলেমেয়েরা 1000 দিনের উপরে রাস্তায় বসে আছে, আদৌ তুমি মনে করছো সেই সব ছেলেমেয়েগুলো চাকরি পাবে? কোনোদিনও পাবে না। তার কারণ হচ্ছে এই লড়াই ওরা চালিয়ে যাবে আর বিজেপি আর তৃণমূল সেটিং করে এই লড়াই মানুষকে দেখিয়ে যাবে। রাজ্য সরকারের এফআইআর এ পার্থ চ্যাটার্জির নাম, এটা কি মান্যতা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে? দুদিন বাদে ছাড়া পেয়ে যাবে। না, তার আগে একটা কথা বলবো, চাকরি বিক্রি করেছে বলে গৌতম দা খুব বলছেন। মেদিনীপুরের 2200 চাকরি গৌতম দা বিক্রি করেছিলেন কিনা আমি জানি না, যেটা 2012 সালের কারিজ হলো। আমি জানি না অতি সম্প্রতি 400 চাকরি পেল হাওড়া জেলায়, সেইটা চাকরিটা বিক্রি করেছিল অন্যদের কাছে কিনা এবং সেই চাকরিটা এই রাজ্য সরকার এসে ফেরত দিল কিনা। আমি একটু শুনলে আপনার ধৈর্য থাকলে ভালো হবে। আমরা আবারও বলছি যে কোনো অন্যায়কে কোনোভাবে সমর্থন করার জায়গা নেই এবং তার অ্যাকশনে প্রমাণ পাওয়া যাচ্ছে। আপনারা বলেন না যে কথায় নয় অ্যাকশনে দেখানো কথা, আমরা অ্যাকশনও করি এবং আমাদের এই অ্যাকশনের জন্যই মানুষ আমাদের পাশে আছে। আমরা খুব পরিষ্কারভাবে বলছি যে কোনো দুর্নীতি
দুর্নীতির ক্ষেত্রে আমরা কোনো রকম আপোষ করবো না। একটা এত বড় রাজনৈতিক দল কোনো না কোনো ভুল হয়ে থাকতে পারে, সেই ভুলটাকে কারেকশন করার মতন এবং সঙ্গে স্বীকার করার মতন দম আমাদের আছে। আমরা বলি না ভুল এখানে সিএ নিয়ে কথা বলে, আসামে গিয়ে সিএ নিয়ে বলে এই জন্যই তো এই জন্য সিপিএম নয়, এখানে সিএ এর বিরোধিতা করবে, আসামে বলবে সিপিএম ঠিক হয়েছে, এইটাই হচ্ছে সিপিএম। পশ্চিমবঙ্গে সিপিএম, ত্রিপুরা সিপিএম, সিপিএম, তামিলনাড়ু সিপিএম, অন্ধ্রপ্রদেশের সিপিএম। আজকে আদর্শ বিচ্যুত একটা রাজনৈতিক দল হয়ে গলাবাজি করে শূন্যতে টেকেছে, এটাই স্বাভাবিক পরিণতি। বিজেপি মুখপাত্রের কাছে এই যে ধরুন আপনাদের লাগাতার অভিযোগ হচ্ছে গিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কিন্তু আজ অব্দি একটি দুর্নীতিতে কাউকে সুনির্দিষ্টভাবে কাঠগড়ায় তুলে তাকে সুনির্দিষ্টভাবে শাস্তির বন্দোবস্ত করতে পারেনি একটি তদন্ত সংস্থা, যে 4টি তদন্ত সংস্থাকে এখন বিজেপির শাখা সংগঠন বলছে শাসক দল। তাহলে আপনাদের এই দুর্নীতির অভিযোগ কি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে? না না, আজকে যা করেছে, যাদেরকে অ্যারেস্ট করেছে, যাদের থেকে আজকে তাদের সম্পত্তি অ্যাটাচ করেছে, অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে, পাথরের থেকে শুরু করে, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে সবাই সেই ইডি সিবিআই করেছে। কিন্তু কথাটা হচ্ছে যে আজকে আমরা যারা বারবার যত দুর্নীতি সঙ্গে থাকুন। বিরতির পর আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ফলে একদিকে যেমন বিজেপির হাতে রয়েছে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করার জন্য দুর্নীতি, ঠিক তেমন ভাবেই তৃণমূল কংগ্রেস কিন্তু পাল্টা সেই আক্রমণটা বিজেপির কোর্টে ছুঁড়ে দিচ্ছে উন্নয়ন দিয়ে। একগুচ্ছ অভিযোগ তোলা হচ্ছে যে 15 লক্ষ টাকা থেকে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি, বা দেশের 45 বছরে কর্মসংস্থানের পরিস্থিতি, এবং বিপুল যে পরিমাণ টাকা শুধুমাত্র 1% হাতে পৌঁছে গিয়েছে, কুক্ষিগত হয়েছে। এই প্রশ্নগুলো উঠছে বিজেপির দিকে। আমি একবার আসবো বিজেপির কাছে। অন্যকে আক্রমণ করার পাশাপাশি আপনারা তো বারংবার আত্মপক্ষ সমর্থনেও বেশ কিছু প্রচারের কথা বলছেন, কিন্তু এই মানে যে প্রশ্নগুলো বিজেপির, তৃণমূল কংগ্রেসের, যে আপনাদের জমানাতে পুঁজিবাদ আরো বেশি কুক্ষিগত হয়েছে এক শ্রেণীর মানুষের হাতে, কর্মসংস্থান তৈরি করতে পারেনি, এবং সেটা এদের অভিযোগ নয়, এটা কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের যে তথ্য বা রিজার্ভ ব্যাংকের যে তথ্য তাতেই স্পষ্ট। না, আজকে দেখুন আমরা যেমন আদর্শগত দিক থেকে যা যা বলেছিলাম তা আজ অব্দি রাম মন্দির থেকে শুরু করে 370 ধারা করে 3 তলাক থেকে শুরু করে সেগুলো যেমন করেছি, তেমনি প্রায় 1,500 কিলোমিটার রাস্তা সেটাও তৈরি করেছি। এইমস ভারতবর্ষে অনেকগুলো তৈরি হয়েছে, 149টা নতুন এয়ারপোর্ট তৈরি হয়েছে। তো ডেভেলপমেন্ট পলিটিক্সও আমরা করেছি। সুতরাং আমরা যা বলি, এই জন্যই আমরা মোদিকে গ্যারেন্টি বলি, মোদির গ্যারেন্টি ঠিক আপনাকে তাহলে গ্যারেন্টিটা মনে করি কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক যে তথ্য দিচ্ছে প্রীতম, সেখানে 20% উৎপাদন কমে গিয়েছে বয়নশীল। কেন্দ্রীয় এই এতেই বলছি যে ইপিএফও তে 17% আজকে ইনক্রিজ হয়েছে। 17% শুধু সরকারি 45 বছরে বেকারত্ব সংখ্যা সবচেয়ে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে কি পাইনি? চ্যালেঞ্জ করে বলছি আজকে আইএমএফ টাইমে সবাই বলছে যে আমরা একটা বিষয় সবচেয়ে বেশি এগিয়ে চলেছি। আমি আপনাকে জানাচ্ছি এই যে আইএমএফ এর কথা বলছেন না, বিদেশি বিনিয়োগ 4% কমে গিয়েছে এই সময়ের মধ্যে। যে রিজার্ভ ব্যাংক, সেই রিজার্ভ ব্যাংক বলছে যে মানে বৃদ্ধিটা হওয়ার কথা ছিল সেটা 14 লক্ষ কোটি টাকা থেকে কমে 2 লক্ষ কোটি টাকা এসে দাঁড়িয়েছে। স্বাধীনতার পর থেকে আজ অবধি রেকর্ড বিদেশি মুদ্রা আজকে ভারতবর্ষে আছে বিকজ অফ মোদি ইকোনমিক্স। এই যে তথ্য দিচ্ছে সিপিআই এর কাছে আসবো, সিপিআই এর কাছে আমার প্রশ্ন, এই যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আপনারা প্রচার করার
কথা বলছেন কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক বা রিজার্ভ ব্যাংকের পরিসংখ্যান তুলে ধরে, কিন্তু আপনাদের যে এই মুহূর্তে লোকবল যা ভোট পার্সেন্টেজ, আপনারা কি মনে করেন যে আপনারা মানুষের কাছে এই তথ্য পরিসংখ্যান দিলে মানুষেরই বা কি সেই ধৈর্য রয়েছে যে সেটা শুনে বিশ্বাস করে বিজেপি বিরোধী ভোটটা দেবে? আমি আপনাদের এটা বলতে চাইছি, এই যে বিজেপির ঢক্কনিনাদ এই যে শুরু হয়েছে, মানুষের সামনে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, ধর্মের নামে দেশকে বিভাজিত করার চেষ্টা, কালো টাকা না উদ্ধার করতে পারা, রান্নার গ্যাসের দাম কিভাবে কিভাবে বৃদ্ধি পাচ্ছে মানুষ দেখছে, বেকার ছেলের চাকরি পাওয়ার অধিকার এবং বেকার ছেলের চাকরি পাওয়ার প্রতিশ্রুতি কোন জায়গায় গেছে মানুষ বুঝছে, মানুষ দেখছে শিল্প নেই, শিক্ষা কিভাবে বৈষম্য, এবং তার সঙ্গে দাঁড়িয়ে কোটি কোটি টাকার দুর্নীতি, যে দুর্নীতি আমাদের অর্থমন্ত্রী সীতারামের স্বামী এই দেশ এই দেশে আবার যদি বিজেপি জিতে আসে দেশের সংবিধান পরিবর্তন করানো হবে এবং এই দেশে বিপন্ন হবে। বিকাশ, নরেন্দ্র মোদীর বিকাশ দেশের সাধারণ মানুষের চোখে দেখতে পাওয়া যাচ্ছে কি কংগ্রেস? কোনো বিকাশ সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে নরেন্দ্র মোদীর গ্যারান্টি বলছে, এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা একনায়কতন্ত্রের একটা চিহ্ন মাত্র। বারে বারে বলে মোদীর সরকার, মোদীর গ্যারান্টি। হোয়াট ইজ দিস? আমাদের ভারতবর্ষ একটা রিপাবলিক কান্ট্রি, আমরা ডেমোক্রেটিক কান্ট্রি, একটা আমরা রিপাবলিক অফ ইন্ডিয়ার কথা বলি। আজকে সেখানে একজন ব্যক্তির নামে সরকার চলবে, একজন ব্যক্তি গ্যারান্টি দেবে। আর কিসের গ্যারান্টি দিচ্ছে? বেকারত্বের গ্যারান্টি। কিসের গ্যারান্টি দিচ্ছে? মূল্যবৃদ্ধির গ্যারান্টি। কিসের গ্যারান্টি দিচ্ছে? ধর্মের নামে দেশকে ভেদাভেদ করার গ্যারান্টি। আজকে যেভাবে আজকে রাম মন্দিরের নামে আজকে রাম মন্দিরের নামে আজকে তোমরা মানুষকে যেভাবে ঘুরিয়ে রাখার চিন্তা করছো, ভারতবর্ষের মানুষ এত বোকা না, ভারতবর্ষের মানুষ এত বোকা না। আমাদের অনেক স্বৈরাচারী এখন তৃণমূল কংগ্রেসের কাছে আসবো। ভাই আইএমএফ এর কথা বললো, আইএমএফ এরটা যদি সত্যি হয়, আইএল এরটাও সত্যি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যে আনএমপ্লয়মেন্ট রেটটা নিয়ে কথা বলেছে সেটাও সত্যি। আজকে যে কেউ ভারতের সর্বপ্রচলিত যে সংবাদ সংস্থা, সংবাদ মাধ্যম, তার যদি তথ্য দেখে, সিএসডিএস সেখানে লোকনীতি একটা সার্ভে করেছে, সেখানে বলছে যে টোটাল 100% ইস্যু ওরিয়েন্টেড যদি চর্চা হয়, আনএমপ্লয়মেন্ট সেখানে 27% এবং তার সঙ্গে সঙ্গে প্রাইস রাইস হচ্ছে 23%। এই যে 50% যে হিসাব, 50% শুধু মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব নিয়ে কথা বলছে, সেখানে হিন্দুত্ব নিয়ে বা রাম মন্দির নিয়ে কিন্তু মাত্র 8 আর 2%। এবার আরেকটা তথ্য এখানে দেওয়া যাক, সেটা হচ্ছে এক্সটার্নাল ডেট কতটা বেড়েছে। কিছুক্ষণ আগে ঋণ নিয়ে কথা বলছিল, অর্থনীতি নিয়ে কথা বলছে। অর্থনীতির বেসিক সংজ্ঞাটা, জিডিপির সংখ্যা পাল্টেছে এই সরকার, সেই জন্য এরা জিডিপি নিয়ে এত কথা বলতে চাইছে। কিন্তু এখানে দুটো তথ্য দিই। একটা হচ্ছে যখন কংগ্রেস চলে যায় 43,124 কোটি টাকা ধার ছিল এবং 2023 সালের মার্চ মাসে সেই সংখ্যাটা দাঁড়ায় 1,09,373 কোটি টাকা। তাহলে বোঝা যাচ্ছে যে সংখ্যাটা, ডেটটা কত বেড়েছে। পার হেড ডেট এখন 1.5 লক্ষ টাকা করে আমাদের এই সরকারের, মানে মোদী সরকারের আমলে। আর দ্বিতীয় বড় কথা যেটা, যে আমরা যখন ডেট নিয়ে কথা বলছি, কর্মসংস্থান নিয়ে কথা বলছি, সঙ্গে সঙ্গে মানুষকে কিভাবে বিচ্যুত করা হচ্ছে, বিভাজনের রাজনীতি করা হচ্ছে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেইটা কিন্তু মানুষ ভুলছে না। ধর্মের নামে বিভাজন করার চেষ্টা, ধর্মের কাছে উত্তর আছে। আজকে যে কথা বলছে, তাদের আজকে পশ্চিমবঙ্গে 4.5 কোটি টাকা ধার করে নিয়েছে। ঠিক, তোমাদের শ্রীলঙ্কা, আচ্ছা আমরা ভারতের একটা এগ্রিগেটেড পার্ট, আমি বলছি তাহলে তোমার রাজ্য গুজরাট এই ধরনের বিতর্ক নেই। তোমার যেমন কর্মসংস্থানের হিসাবটা পশ্চিমবঙ্গকে ধরে নেওয়া হয়, এবং পশ্চিমবঙ্গকে ধরে নিয়ে হয় মানছি, কিন্তু সেটা সর্বভারতে। শোনো, তুমি একটা বইয়ের নাম জানো? বইয়ের নাম হচ্ছে পোস্ট আমেরিকান ওয়ার্ল্ড অর্ডার। পোস্ট আমেরিকান ওয়ার্ল্ড অর্ডার, যেটা ফারিদ জাকারিয়া 2008 সালে লিখেছিল, সেই বই অনুযায়ী বলছে 2008 সালে যে 2020 সালে ভারত পরিবর্তন নিতে হবে। ন্যাচারালি হচ্ছে ইনফরমেশনালি একটু আক্রমণ আছে, তুমি কি আমি একটা বইয়ের নাম বলে দিই, একটা বইয়ের নাম বলি প্রীতম,
পোস্ট আমেরিকান ওয়ার্ল্ড অর্ডার যে কেউ পড়বেন 2008 সালে বেরিয়েছিল, ফারিদ জাকারিয়া নামে একজন সাংবাদিক লিখেছিলেন। তিনি ইকোনমিক্সের যে বিস্তার সেটা লিখে দেখিয়ে গ্রোথ অফ ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ইকোনমি দেখিয়েছিলেন 2008 সালে, যে এই রিসেশন যেটা গেল 2007 সালে তার শেষ করে দিই দাঁড়াও, তাতে বলছে 2020 সালে যে গ্রোথ চলছে 2020 সালে ভারত বিশ্বের 3 নম্বর ইকোনমিতে যাবে। এখানে মোদী সরকারের কি গুরুত্ব ছিল? ভারতের ন্যাচারাল আমি বলছি হবে না, আমি বলছি সমস্যা হচ্ছে তোমরা আপডেট করো ভাই, যা এক্সপেকটেশন থেকে কমিয়ে দেশটা কারোর বাবার না, এটা মাথায় রাখবেন। আর এটা মাথায় রাখবেন জনগণ এই দেশটাকে বেঁচে দেওয়ার বিরুদ্ধে জনমত তৈরি করেছে। একটা প্রশ্ন প্রীতম, যেটা আপনাদের সরকারের পক্ষ থেকে বারংবার বলা হয় যে কোভিড পিরিয়ডের পর থেকে আপনারা দীর্ঘদিন ধরে সমাজের প্রান্তিক মানুষের কাছে আপনারা একটা ফ্রিতে অনেকগুলো চাল গম দিচ্ছেন 5 কেজি করে, এখনো তো সেই দেওয়ার কথা বলছেন, তাই তো? আর ওষুধের দাম বেড়ে যাচ্ছে। না না, প্রশ্নটা কি সেটা বলুন। সেটা দিচ্ছেন তো? সেটা সরকারি প্রকল্প, সবাই পাচ্ছে। 6000 কোটি টাকা ইলেকট্রাল বন্ড, যদি 6000 কোটি টাকা ইলেকট্রাল বন্ড করতে গেলে এখনো সেই ওষুধের দাম বেড়ে যাচ্ছে। দাবি যে দাবি করছে যা এক্সপেকটেশন ছিল তার থেকে কমে গেছে। প্রশ্নটা আমাকে করেছে, আমার নাম প্রীতম দত্ত। আচ্ছা, তুমি তো তার আগে সব প্রীতম দত্ত বললা, উত্তর প্রশ্ন করতে আটকেছো দাদা, তুমি শুধু ওকে আটকেছো, তুমি ব্যবহার আটকেছো। ভারতবর্ষে 25 কোটি গরিব আমরা বিপিএল তালিকা থেকে উঠে দিলে হয় না ভাই। সেই তথ্যগুলোর সময় তখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তথ্য দাও, তখন বলো স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল মানতে হবে। তোমরা যে ক্ষেত্রগত আমাদের সঙ্গে আজকে সকলে যারা আলোচনার বদলে ঝগড়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিল, মাঝে মাঝে কিছু ঝগড়াই হোক, মুলতবি থাক বাকবিতণ্ডা, বিরুদ্ধ মত ঝাঁঝিয়ে উঠুক, মুলতবি থাক মিঠাই মন্ডা। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের প্রত্যেককে আপনাদের মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।